ওকে, আমি স্ক্রিন শেয়ার দিই। আর যেহেতু এটা অনলাইন ক্লাস, সো আপনারা একটু রেসপন্স করবেন। কেউ কয়েকজন রেসপন্স করলে হবে, বা চাইলে সবাই রেসপন্স করতে পারেন, সমস্যা নেই। মানে আপনারা বুঝতেছেন কিনা এটা আসলে বোঝা দরকার। সো একটু কাইন্ডলি রেসপন্স করবেন যে আপনারা বুঝতেছেন কিনা। আচ্ছা, সো আমরা ক্লাসটা শুরু করি। সবাইকে আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? তো জানান তো আমাকে। জি স্যার, দেখা যাচ্ছে স্যার। ওকে, ফাইন। জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। ওকে, সো আমাদের প্রজেক্টটা হলো, এটা টপিকটা হলো প্রজেক্ট প্ল্যানিং এন্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট। সো এই টপিকটা আসলে কেন আনা হলো, কারণ বেসিক্যালি আমরা সিভিল ইঞ্জিনিয়ার। সো আমাদের অনেক বড় বড় প্রজেক্ট করা লাগে। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে অনেক সিভিল ইঞ্জিনিয়ার অনেক বড় বড় প্রজেক্টের লিড দেয়। সো এই কারণে আমাদের আসলে অনেক বেশি দরকার। অনেক সময় দেখা যায় যে সবসময় আমাদের কাজটা ইঞ্জিনিয়ারিং হয় না, ম্যানেজমেন্ট টাইপের কাজটা আমাদের অনেক সময় অনেক বেশি হয়ে যায়। বিশেষ করে গভর্নমেন্ট জব, এই গভর্নমেন্ট জব ইঞ্জিনিয়ারিং কাজগুলো হয়তো বা কন্ট্রাক্টরের মাধ্যমে হয়। বাট আমাদের যারা অফিসিয়ালি জয়েন করে ওরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে ম্যানেজমেন্ট টাইপের কাজগুলো সবচেয়ে বেশি করে। সো এই জন্য আমাদের এই কোর্সটা আমাদের সিভিল ইঞ্জিনিয়ার আমরা পড়ি। আচ্ছা, এখানে আমাদের দেখানো হয়েছে যে মার্কস ডিস্ট্রিবিউশন কিভাবে হবে। ফাইনাল এক্সাম 40%, মিড এক্সাম 30%, কুইজ আমাদের হবে 20%, আর ক্লাস অ্যাটেন্ডেন্স সেটা আমাদের 10% থাকবে। আচ্ছা, আমাদের সিলেবাসটা এখানে দিল। এটা আমরা আস্তে আস্তে যখন পড়বো, সামনে আগাবো, আমরা এমনি বুঝে যাব কি কি এখানে আছে, কি কি এখানে নাই। আচ্ছা, সো আমাদের ফার্স্ট অফ অল আমাদের জানা লাগবে যে আসলে প্রজেক্টটা আসলে কি। প্রজেক্টটা আমাদের একটা তো আমরা নিজে বুঝতে পারি, সো ডেফিনেশনটা আসলে বইয়ের ভাষায় কি। সো আমাদের এখানে প্রজেক্টটা হলো, এখানে যেটা বললো, এ প্রজেক্ট ইজ কম্পোজড অফ জবস, অ্যাক্টিভিটিস, ফাংশন অর টাস্ক দ্যাট আর রিলেটেড টু ওয়ান অ্যানাদার ইন সাম ম্যানার, অ্যান্ড অল অফ দিস শুড বি কমপ্লিটেড ইন অর্ডার টু কমপ্লিট দ্য প্রজেক্ট। তার মানে হলো, এটা বলতেছে যে একটা প্রজেক্ট, এটাতে অনেকগুলো কাজ থাকবে বা জব থাকবে, অনেকগুলো অ্যাক্টিভিটিস থাকবে, অনেকগুলো ফাংশন থাকবে। এবং এই যে একটা প্রজেক্টে অনেকগুলা কাজ, অনেকগুলো অ্যাক্টিভিটিস, অনেকগুলো ফাংশন, এই সবগুলা একটা অপরের সাথে রিলেটেড। ধরেন আপনি একটা বিল্ডিং বানাবেন, এটা একটা বিল্ডিং, 5 তলা বিল্ডিং, এটা একটা প্রজেক্ট। তো এখানে আমার এক্সকাভেশন করা লাগবে, মাটি করতে করা লাগবে, এখানে আমার ঢালাই দেওয়া লাগবে, ছাদ ঢালাই দেওয়া লাগবে, তারপর এখানে আমার রং করা লাগবে, আমার এখানে প্লাম্বিং বসানো লাগবে, ইলেকট্রিসিটি বসানো লাগবে, এখানে অনেকগুলা কাজ। বাট সবগুলা কাজ কিন্তু রিলেটেড, সবগুলো কাজ রিলেটেড, এবং সবগুলো কাজ করা হচ্ছে আমার আলটিমেট একটা গোলকে উদ্দেশ্য করে, যে বিল্ডিংটা প্রপারলি একটা প্রপার ফাংশনাল একটা বিল্ডিং বানানো। সো এইটা হলো আমার আলটিমেট প্রজেক্ট। সো অনেকগুলো কাজ একসাথে রিলেটেড এবং একটা গোল দিয়ে আগে যায়, এটাকে বলতেছি আসলে আমরা প্রজেক্ট। আচ্ছা, এরপরে এখানে যেটা বললো যে প্রতিটা প্রজেক্টের একটা স্পেসিফিক পারপাস আছে। কি বললো এটা? ইট স্টার্টস, আমি মাউস হাইলাইটার একটু অন করি এটা। ওকে, এই যে, আচ্ছা আমার মাউসটাকে দেখা যাচ্ছে, এটা হলুদ রঙের একটা আসছে, আসছে কি মাউসটা? হলুদ রঙের একটা সার্কেল। জি স্যার, আসছে, দেখা যাচ্ছে স্যার। ওকে, ফাইন। যারা বললো এখানে এভরি প্রজেক্ট হ্যাজ এ স্পেসিফিক পারপাস, কি ইট স্টার্টস এট সাম স্পেসিফিক মোমেন্ট এন্ড ইট ফিনিশ হোয়েন ইটস অবজেক্টিভ হ্যাভ বিন ফুলফিলড। মানে প্রতিটা প্রজেক্ট, যে কোনো প্রজেক্ট, একটা নির্দিষ্ট সময় শুরু হবে এবং কখন শেষ হবে, যখন এর অবজেক্টিভ গুলা, আমার উদ্দেশ্যগুলো যখন পুরো পূর্ণ পূর্ণ হয়ে যাবে তখন শেষ হবে। এটা হলো প্রতিটা প্রজেক্টের একটা পারপাস। এরপরে আমার বলছে, আমার দুইটা জিনিস লাগে আসলে যে কোনো প্রজেক্ট যেটা আমরা করতে চাই। একটা লাগে আমাদের ম্যাটেরিয়াল রিসোর্স, একটা লাগে আমাদের ম্যান পাওয়ার রিসোর্স। এই যে আমরা একটা বিল্ডিং বানাবো, 5 তলা একটা বিল্ডিং, সো এখানে অনেকগুলো আমাদের ম্যাটেরিয়াল লাগবে। আমাদের এখানে ইট, সিমেন্ট, বালু লাগবে, এগুলো হলো ম্যাটেরিয়াল রিসোর্সেস। আর আমাদের এখানে মানুষ লাগবে, যে আমাদের ইঞ্জিনিয়ার লাগবে, কন্ট্রাক্টর লাগবে, সাপ্লায়ার লাগবে, প্লাম্বার লাগবে, ইলেকট্রিশিয়ান লাগবে। এরা হলো আমার ম্যান পাওয়ার রিসোর্সেস। আর এই যে আমাদের ম্যাটেরিয়াল এবং আমাদের ম্যান পাওয়ার, আমাদের ধরেন টেকনোলজি গুলো আসলে এগুলা ম্যাটেরিয়াল ডিল করে। আর আমাদের যে ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট আসলে মানুষও ডিল করে এবং আমাদের ম্যাটেরিয়ালস গুলো ডিল করে। সো আমরা এখন বলতে আসলে ম্যানেজমেন্ট। সো ম্যানেজমেন্টে আমরা আসলে ম্যাটেরিয়াল কিভাবে ম্যানেজ করা সেটা আমাদের শেখা লাগবে। আমরা মানুষ কিভাবে ম্যানেজ করব, এটাও আমাদের করা লাগবে যারা ম্যানেজমেন্ট পার্টে থাকে। ওকে, ফাইন। তাহলে এখন আসলে একটা প্রজেক্টের আসলে অবজেক্টিভ কি বা উদ্দেশ্য আসলে কি, কেন একটা প্রজেক্ট আসলে আমরা করতেছি, কি কি উদ্দেশ্যে একটা প্রজেক্ট আমরা করতে করতে পারি। ফার্স্ট যে অবজেক্টিভ সেটা বলতেছে দ্য প্রজেক্ট শুড বি কমপ্লিটেড উইথ এ মিনিমাম ইলেপস অফ টাইম। যে কোনো প্রজেক্ট করতে চাই, আমার একটা আমি সব সর্বনিম্ন কম সময়ে করতে চাবো। আমি একটা বিল্ডিং বানাবো, আমার হাতে ইনফিনিট টাইম নাই, যে আমি সারা জীবন বাঁচবো না। আমি হয়তো বা আমি চাইবো যত কম সময়ে কাজটা করা যায়, সো আমার মিনিমাম ইলেপস টাইম যত কম সময়ে করতে পারি। এরপরে বলতেছে ইট শুড ইউজ অ্যাভেলেবল ম্যান পাওয়ার অ্যান্ড আদার রিসোর্সেস অ্যাজ স্পেরিংলি অ্যাজ পসিবল উইথাউট এনি ডিলে।
মানে এই কথাটা হলো আমাদের ম্যান পাওয়ার মানে মানুষ এবং আদার রিসোর্সেস বা ধরো অন্যান্য যেসব ইট সিমেন্ট বালু যা যা আছে এগুলা যত কম সম্ভব আমি ইউজ করব এবং যত কম সময়ে, এটাই বলতেছে অ্যাজ স্পেরিংলি অ্যাজ পসিবল, যত কমে সম্ভব তত, মানুষ যত কমে সম্ভব এবং আমাদের ম্যাটেরিয়াল ইট সিমেন্ট বালু এগুলো যত কম দেওয়া সম্ভব আমাদের বিল্ডিংটা বানানো, এইটা হলো আমাদের আরেকটা উদ্দেশ্য। আর আমাদের 3 নাম্বারটা বলতেছে ইট শুড বি কমপ্লিটেড উইথ এ মিনিমাম অফ ক্যাপিটাল ইনভেস্টমেন্ট উইথাউট ইন ডিলে। এখন আমরা আগে বললাম যে আমাদের এখানে ম্যান পাওয়ার আমাদের শর্ট এবং আমাদের ম্যান পাওয়ার কম ইউজ করবো এবং আমাদের রিসোর্স কম ইউজ করবো, ঠিক সেম ভাবে আমাদের টাকাও কিন্তু অফুরন্ত টাকা নাই, আমাদের হাতে টাকা লিমিটেড। সো যত কম টাকা দিয়ে করতে পারবো যত কম সময়ে, এটা আমাদের তো বেশি ভালো। সো এই তিনটা আসলে আমাদের অবজেক্টিভ। কত কম সময়, 1 নম্বর হলো কত সময় কত কম দিতে পারবো, আর রিসোর্স কত কম দিতে পারবো, এবং 3 নম্বর হলো কত কম টাকায় কাজটা করতে পারবো, মানে মিনিমাম ক্যাপিটাল ইনভেস্টমেন্ট বলতেছি আমরা। ওকে, সো একটা প্রজেক্ট যখন থাকে প্রজেক্টে আমরা কিছু ইনপুট দেই কিছু আউটপুট দেই, আমরা এখানে সময় দেই, আমরা কস্ট, এইগুলা সময় আর কস্ট প্রজেক্টে দেই যার ফলে একটা আউটপুট চলে আসে, এইটাই জাস্ট এখানে আমাদের দেখাচ্ছে। এখন আমরা আসি যে প্রজেক্ট ম্যানেজমেন্ট। সো প্রজেক্ট ম্যানেজমেন্টে আমার 3টা ফেজ থাকে, একটা হলো প্রজেক্ট প্রথমে প্ল্যানিং করব, তারপর আমি শিডিউল করব, পরে কন্ট্রোলিং করব। এখন 3টা জিনিসই আমি এখন আলোচনা করবো, আমরা ইন ডিটেল দেখবো আমরা যে প্ল্যানিং কি, আসলে শিডিউল কি, আর আমাদের কন্ট্রোলিং কি। সো আমি জাস্ট একটু আগে সংক্ষেপে বলি। প্ল্যানিং মানে ধরেন একটা বিল্ডিং আমরা বানাবো বা একটা প্রজেক্ট করব, আগে আমরা প্ল্যান করি যে আসলে এই বিল্ডিং এ কি কি থাকবে, কয়টা রুম হবে, কয় তালা হবে, লিফট থাকবে কি থাকবে না, সিঁড়ি কয়টা সিঁড়ি থাকবে, বাথরুম কয়টা থাকবে, এরকম আমরা অনেক প্ল্যান করি, এটাকে বলতেছি আসলে আমরা প্রজেক্ট প্ল্যানিং। এরপরে বলতেছি আমরা যে প্রজেক্ট শিডিউলিং। শিডিউলিং মানে হলো আমরা কাজটা আসলে কোন সময়ে করব আমরা, আমরা আসলে ধরেন আমরা মাটি কখন করবো, আমরা কখন একতলা কখন করবো, 2 তলা কখন করবো, ছাদ কখন করবো, লিফট কখন দিব, প্লাম্বিং কখন দিব, ইলেকট্রিসিটি কখন দিব, ওইটা। আর কন্ট্রোলিং, 3 নম্বর হলো কন্ট্রোলিং। সো কন্ট্রোলিং হলো ওই যে আমাদের হাতে সবকিছু কিন্তু আনলিমিটেড না, আমাদের হাতে টাইম লিমিটেড, আমাদের সময়, আমাদের টাকা পয়সা লিমিটেড, আমাদের ম্যান পাওয়ার মানুষ লিমিটেড, রিসোর্স লিমিটেড, এইগুলো আসলে কন্ট্রোল করা, এটা হলো আমাদের আছে কন্ট্রোলিং। আমরা সবগুলো ডিটেলস আমরা পরে দেখবো। আচ্ছা, সো এইখানে একটা হলো আমাদের একটা চার্ট এখানে আছে, এই চার্টটা একটু দেখি। এই চার্টটা হলো প্রজেক্ট ম্যানেজমেন্টের সাইকেল, একটা প্রজেক্ট তার লাইফটা আসলে কিভাবে হয়, পুরা লাইফটা আসলে প্রজেক্ট ম্যানেজমেন্ট সাইকেল এখানে দেখানো আছে। এই চার্টটা একটু ইম্পর্টেন্ট, একটু ভালোভাবে একটু সবাই একটু বুঝেন। সো এই যে প্রথমে আমাদের আছে আসলে অবজেক্টিভ, আমরা যে কোনো প্রজেক্ট করার আগে আসলে আমরা আগে উদ্দেশ্য ঠিক করি আমরা আসলে কি করতে চাই, আমি কি বিল্ডিং বানাবো নাকি আমি ব্রিজ বানাবো নাকি আমি একটা রাস্তা বানাবো, ওইটা আগে আমরা ঠিক করি। সো আমাদের ফার্স্ট অবজেক্টিভ আমরা ঠিক করি। এখন অবজেক্টিভ যখন ঠিক করি তখন অনেকগুলো বিষয় কনসিডার করা লাগে। একটা হলো আমাদের কনস্ট্রেন্ট, এই যে আমি এই সাপোজ একটা রাস্তা বানাবো, তো রাস্তা বানানোর জন্য আমার কি কি বাধা এখানে হইতে পারে, এখানে অনেক মানুষ হতে পারে, ঘর বাড়ি আমার উচ্ছেদ করা লাগতে পারে, বা অনেক মানুষ বাধা দিবে, অনেক গাছ কাটা লাগতে পারে, গাছ কাটা লাগলে যারা পরিবেশবাদী ওরা এসে আমাকে বাধা দিবে, বা অনেক হয়তো বা পুকুর ভরাট করা লাগতে পারে, এরকম অনেক কিছু বাধা থাকতে পারে, আমার টাকা পয়সা বাধা থাকতে পারে, এই জিনিসগুলো আসলে আমাদের চিন্তা করা লাগবে। এরপরে আমার এখানে কি কি আমি যে বানাবো আমার রিসোর্স কি কিরকম আছে, আমার ম্যান পাওয়ার কিরকম আছে, আমার ম্যাটেরিয়ালস কিরকম আছে, আমার টাকা পয়সা কিরকম আছে, আমার যন্ত্রপাতি কিরকম আছে, ইকুইপমেন্ট, আমার রিসোর্স কিরকম আছে, এই সবগুলো জিনিস আসলে কনসিডার করে তারপর আমরা আসলে প্রজেক্টটা প্ল্যান করব। ওকে ফাইন, প্রজেক্টটা প্রথমে আমি চিন্তা করলাম আমি একটা রাস্তা বানাবো, এটা আমার অবজেক্টিভ। এরপর আমি কি কি আমার বাধা কি কি হইতে পারে এবং আমার হাতে আসলে কি কি রিসোর্স আছে, কি কি কত মানুষ আছে, কত টাকা পয়সা আছে, ইকুইপমেন্ট আছে, এগুলো আমি চিন্তা করলাম। চিন্তা করে আমি এখানটা প্ল্যান করলাম এখন যে আচ্ছা ঠিক আছে আমি রাস্তা বানাবো, আমি কতটুকু লেন্থের রাস্তা বানাবো, কয় লেন দিব, 1 ওয়ে রাস্তা দিব নাকি 2 ওয়ে রাস্তা দিব, এই সবগুলো আমি চিন্তা ভাবনা করলাম, করে আমি একটা প্ল্যান করে ফেললাম। ঠিক আছে, আমি আমি 2 লেন রাস্তা দিব, 2 লেন রাস্তা দিব এখানে আমি। সো রাস্তাটা প্রস্থ হবে এত, এতটুকু দৈর্ঘ্য হবে, এখান থেকে এইটুকু কানেক্ট করবে, এগুলো সব আমি প্ল্যান করে ফেললাম এই প্ল্যানিং স্টেজে। এরপরে আমার আসলে শিডিউল। শিডিউল মানে হলো আমার এখানে টাইম ফিক্স করে দেওয়া, প্রতিটা কাজের জন্য আমি এখানে টাইম ফিক্স করে দিব।
যে আমি রাস্তা যখন বানাবো তো আমার ফার্স্টে আমার যে কোনো রাস্তা বানানোর জন্য প্রথম কাজ হচ্ছে ল্যান্ড এখানে অ্যাকুইজিশন করা। তো ল্যান্ড অ্যাকুইজিশন বলতে বুঝাচ্ছি একটা রাস্তা যাবে, রাস্তাতে হয়তো বা কারো একটা ধান খেতে যেতে পারে, কারো হয়তো বা বাড়ির উপর যেতে পারে। তো এই জিনিসগুলো করা লাগবে আমার, এবার এই জায়গাগুলো নেওয়া লাগবে। এরপরে আমার এখানে প্রথমে আমার মাটিগুলো সমান করা লাগবে, কোথাও কাটা লাগবে, কোথাও কাটা লাগবে, কোথাও আমার গর্ত ফিল আপ করা লাগবে। এরপর আমার এখানে আমার লেয়ার দেওয়া দেওয়া লাগবে, ভিটামিন দেওয়া লাগবে, পর রুলার চালানো লাগবে, অনেকগুলো স্টেপ। তো কোন স্টেপ কবে করব এই সবগুলো একটা টাইম ফিক্স করে দেওয়া লাগবে। আমি তো বললাম ঠিক আছে জানুয়ারি মাসে আমার ল্যান্ড একুইজিশন হবে, ফেব্রুয়ারি মাসে আমার ফেব্রুয়ারি মাসের ভিতরে আমার ল্যান্ড গুলো আমার ফিল আপ করে ফেলা লাগবে, কোথাও যদি উঁচু থাকে সেটা কাটা লাগবে, কোথাও যদি নিচু থাকে সেটা ভরাট করা লাগবে। আর মার্চ মাসের মধ্যে আমার পুরো আমার একটা ইটের লেয়ার বিছিয়ে দেওয়া লাগবে। এপ্রিল মাসের ভিতরে আমার এখানে বিটুমিন দিয়া আমার রুলার ঢালাই দিয়া আমার আমার কাজ শেষ করা লাগবে। তো 4 মাসের আমি কোন কাজটা কবে করব সেটাকে আমি লিখে দিছি, যে এই কাজটা এত এত তারিখ, এই কাজে এত তারিখ, এই কাজে এত তারিখ, এই যে আমি লিখে দিলাম। এই জিনিসগুলো হলো আমার শিডিউল করা। এরপর যখন শিডিউল করা হয়ে গেছি, এখন আসলে আমার আসে আসল কাজটা, যে ইমপ্লিমেন্টেশন। মানে এখন আমি আসলে রিয়েল লাইফে আমি নামলাম, এখন আমি আসলে কাজটা শুরু করব। আমি এখন আসলে আমার কাজ শুরু হয়ে গেছে। এখন এতক্ষণ শিডিউল পর্যন্ত সবকিছু খাতা কলমে ছিল, আমি এখনো রিয়েল লাইফে কিচ্ছু হয় নাই, কোনো জমি একুইজিশন করি নাই, কোনো ঢালাই দিই নাই, কিচ্ছু হয় নাই। এই শিডিউল পর্যন্ত সব আসলে খাতা কলমে। যখন ইমপ্লিমেন্টেশন তখন আসলে কাজ শুরু হয়ে গেছে, এই তখন প্ল্যানিং আর শিডিউল ওইটা অনুসারে আমি কাজ করা শুরু করলাম। তো কাজ করা শুরু করার পর এরপরে আছে আমার কমিশনিং। তো কমিশনিং হলো মানে এই ব্যাপারটা বোঝায়, ধরেন আমার সবগুলা ম্যাটেরিয়াল ঠিক মতো ফাংশন করতেছে কিনা। ধরেন আপনি একটা বিল্ডিং বানাইলেন, তো বিল্ডিং বানানোর জন্য আহ যখন বিল্ডিং এর যখন কাজ শেষ তখন আপনি বিল্ডিংটা ক্লায়েন্টকে হস্তান্তর করবেন। তো ক্লায়েন্ট হস্তান্তর করার আগে আপনার ক্লায়েন্টকে সবকিছু চেক করে দিবেন, যে বিল্ডিং এর লাইট গুলো ঠিক মতো কাজ করতেছে কিনা, বিল্ডিং এর যে আপনি প্লাম্বিং দিলেন, এই যে পানি সিস্টেম গুলা, পানিগুলো ঠিক মতো আসতেছে কিনা, ঝর্ণা কাজ করতেছে কিনা, ট্যাপ গুলা কাজ করতেছে কিনা, বা লিফটটা কাজ করতেছে কিনা। এই জিনিসগুলো আপনি সবকিছু চেক করে ক্লায়েন্টকে বুঝাই দিলেন। তো এই জিনিসটাকে বলতেছে আসলে আমরা কমিশনিং। ফাইন, এরপরে আসলে আমাদের আসে ইভালুয়েশন। ইভালুয়েশন হলো আলটিমেটলি এই যে টোটাল প্রজেক্ট আমি করলাম, আমার প্রজেক্টের উদ্দেশ্য আসলে কি ছিল। আমরা উদাহরণ দিচ্ছি, আমরা একটা রাস্তা বানাবো। তো রাস্তা বানানোর উদ্দেশ্য ছিল কি, উদ্দেশ্য ছিল যে আমাদের এই যে ধরেন ঢাকা থেকে চট্টগ্রাম একটা রাস্তা বানালাম, আমার উদ্দেশ্য ছিল যেন ঢাকা থেকে চট্টগ্রামের মানুষ যেন আগে থেকে কম সময়ে এখানে আসতে পারে। এখন আসলে আগে থেকে কম সময়ে মানুষ ঢাকা থেকে চট্টগ্রাম আসতে পারতেছে কিনা ওটা ইভ্যালুয়েট করা লাগবে। হয়তো বা আমার এরকম হইতে পারে যে আমি রাস্তা বানাইলাম এমন রাস্তা, এটা হয়তো বা আরো ঝামেলা ক্রিয়েট করতে পারে, যে এই রাস্তা বানানোর ফলে হয়তো বা অন্য জায়গায় আরো বেশি ট্রাফিক জ্যাম বেড়ে গেল, বা এই জায়গায় হয়তো বা এমন একটা সমস্যা দেখা দিচ্ছে, আমি ভাবছিলাম টাইম কম লাগবে, টাইম আরো বেশি লাগতেছে। সেরকম অনেক কিছু হইতে পারে। যে আমি প্রথমে একটা উদ্দেশ্য নিয়ে আসলে রাস্তা বানাইলাম ঢাকা থেকে চট্টগ্রাম, আমার এই যে যানজট কমবে বা টাইম কম কম লাগবে, কিন্তু এটা না হইতে পারে। তো এটা হইলো কি হলো না, যে উদ্দেশ্য নিয়ে এত বিশাল কোটি কোটি টাকা খরচ করলাম রাস্তা বানাইলাম, সেই রাস্তাটা আসলে আমার ঠিক মতো পারফর্ম করতেছে কিনা, আমার উদ্দেশ্যটা দিচ্ছে কিনা, ওইটা হলো আমার ইভালুয়েশন। ওকে, এখন দেখেন এগুলোর সাথে আমার সাইডে অনেকগুলো কথাবার্তা আছে, একটা বড় করে লেখা আছে আসলে এনভায়রনমেন্টাল পলিসি। মানে বর্তমানে আপনি যে কোনো প্রজেক্ট নিতে চান, আপনার এনভায়রনমেন্ট মাথায় রাখাই লাগবে। আপনি যদি চিন্তা করেন সামনে একটা পুকুর পড়ছে, পুকুর ভরাট করে দিব, তা পাহাড় পড়ছে, পাহাড় কেটে ফেলবো, আপনার গাছ পড়ছে, গাছ কেটে ফেলবো, আপনি পারবেন না। আপনি আপনি একটা গাছ কাটতে যাবেন, পরের দিন এখানে ক্যামেরা নিয়ে সাংবাদিক আসবে, এখানে এখানে টিভিতে নিউজ হবে যে সব গাছ কেটে ফেলতেছে, বন উজাড় করে ফেলতেছে, সব পুকুর ভরাট করে ফেলতেছে। সো এই এবং এই পরিবেশবাদীরা অনেক আন্দোলন করবে। সো যে কোনো যদি আপনি পরিবেশকে পাত্তা না দেন, এর জন্য বাংলাদেশ সরকারও এই এনভায়রনমেন্টাল ল নামের একটা ল সে তারা পাশ করছে, যে কোনো প্রজেক্ট যদি হয় এখানে অবশ্যই এনভায়রনমেন্ট পলিসি মানতেই হবে। সো আপনি যখন প্ল্যানিং করেন, যখন শিডিউল করেন, আপনি যখন প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন করবেন বা ইভালুয়েশন করবেন, আপনার মাথায় অল টাইম রাখা লাগবে যে এনভায়রনমেন্টাল পলিসি, পরিবেশের উপর কোনো বিরূপ প্রভাব পড়ে আপনার প্ল্যানিং করতে পারবেন না, আপনি কোনো ইমপ্লিমেন্টেশন করতে পারবেন না, আপনার সবকিছু পরিবেশ চিন্তা করে করা লাগবে। আপনার সামনে একটা পুকুর পড়ছে, বা আপনার সামনে একটা নদী পড়ছে, বা একটা লেক পড়ছে, লেক আপনি ভর করতে পারবেন না, হয়তো বা লেকের উপর দিয়ে একটা ব্রিজ, একটা কালভার্ট বা একটা ব্রিজ করে দিলেন, বা এখানে এই জিনিসগুলো আপনার কনসিডার করা লাগবেই, এখানে বাস্তু যেন নষ্ট না হয়। সো সব কেসে আপনার এগুলো কনসিডার করা লাগবে, এই জন্য এটা এখানে দিলাম আমি, আমরা দিলাম এখানে এনভায়রনমেন্ট পলিসি এখানে আছে।
এরপরে আপনি যখন আমাদের এখানে দেখেন, যখন ইমপ্লিমেন্টেশন ইমপ্লিমেন্টেশন এখানে একটা কাছে প্রগ্রেস রিপোর্ট বলতেছে আপনি যখন কাজ করবেন, ধরেন আপনার ইমপ্লিমেন্টেশন, আপনার কাজটা 1 বছর ব্যাপী হইতে পারে বা 2 বছর ব্যাপী হইতে পারে। তো প্রতি মাসে মাসে বা প্রতি সপ্তাহে সপ্তাহে বা প্রতি 6 মাসে 6 মাসে একটা রিপোর্ট বের করা লাগবে যে আপনি কাজটা কতটুকু করতে পারতেছেন। এই যে আপনি আগে প্ল্যানিং করছিলেন, আপনি শিডিউল করছিলেন আপনি জানুয়ারি মাসের মধ্যে আপনি ল্যান্ড একুইজিশন করে ফেলবেন, সবগুলা ল্যান্ড রাস্তা বানানোর জন্য যে ল্যান্ড লাগে সব ল্যান্ড আপনি নিয়ে নিবেন, আপনি কি আসলে পারতেছেন কিনা? আপনি প্ল্যান করছিলেন ফেব্রুয়ারি মাসের মধ্যে সব রাস্তা ভরাট করে ফেলবেন, সব উঁচু 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 সব প্ল্যান করে ফেলবেন, আপনি কি আসলে পারতেছেন কিনা? বা কোনো সমস্যা হচ্ছে কিনা, কি কি সমস্যা আপনি এনকাউন্টার করতেছেন, এই সবগুলো একটা রিপোর্টিং হওয়া লাগবে। সবগুলো রিপোর্টিং হবে, প্রতি একটা নির্দিষ্ট টাইম পর রিপোর্ট হওয়া লাগবে। এবং সেগুলো অবশ্যই মনিটর করা হবে, যে এই রিপোর্ট গুলা একটা অথরিটি থাকবে, অথরিটি মনিটর করবে আসলে কি অবস্থা, আপনার কাজটা অন্য আর একটা অথরিটি মনিটর করবে। আর এই যে প্রগ্রেস রিপোর্টটা হচ্ছে, এই প্রগ্রেস রিপোর্টটার উপর বেস করে আপনার হয়তোবা প্ল্যান চেঞ্জ করে রাখতে পারে বা রিশিডিউল করে রাখতে পারে। কারণ আপনি ভাবলেন যে হয়তোবা আমি একটা জায়গা দিয়ে গেলাম, এই জায়গা দিয়ে আমি একটা রাস্তা নিয়ে নিব, আপনি সব প্ল্যান শিডিউল করে ফেললেন, আপনি কাজে নামে বললেন, যখন রাস্তায় নামলেন তখন আপনি দেখলেন আপনি করতে পারতেছেন না কাজটা। এখানে আপনি যাচ্ছেন একটা ল্যান্ড এক্সিকিউশন করার জন্য, কাজ জমি নিয়ে নেওয়ার জন্য, ওই এলাকার মানুষ আন্দোলন করা শুরু করছে, হরতাল দেখা শুরু করছে। তো ওরা বলতেছে এখানে জমি দিবা না, এইখানে এখানে তারা জমি দিবে না আপনার এখন এখন আপনার তো কিছু নাই, এখন আপনি তাহলে তাহলে আপনার আগে যে প্ল্যান, আপনার আগে যে শিডিউল করছিল সব এখন বাদ। কারণ তার এখন জমি দিবা না, আপনি ভাবছিলেন জমি নিয়ে নিতে পারবেন কিন্তু এখন পারতেছেন না। তাহলে এখন আবার আপনার রিশিডিউল করা লাগবে, আবার আপনার রিপ্ল্যানিং করা লাগবে। আপনার চিন্তা করা লাগবে ঠিক আছে তাহলে এই জমি যদি পাচ্ছি না, আমি হয়তো বা অন্য কোনো সাইড দিয়ে রাস্তাটা নিয়ে যাব, অন্য কোনো এলাকা দিয়ে নিয়ে যাব আমি। তাহলে আপনার এখন আর আবার প্ল্যান করা লাগবে, আবার শিডিউল করা লাগবে। তো এই জিনিসগুলো আসলে তখনই বোঝা যায় যখন আমরা ইমপ্লিমেন্টেশন ফেজে যাই, যে আসলে করতে পারতেছি কিনা, আসলে কোনো আন্দোলন হচ্ছে কিনা। তো এই জন্য আমাদের এই প্রগ্রেসিভ ভিত্তি করে অনেক সময় আমাদের রিশিডিউল করা লাগে। এজন্য এখানে লেখা আছে যে রিশিডিউল করা, অথবা আমাদের রিপ্ল্যানিং করা লাগে, যে আবার তো প্ল্যান করা লাগতে পারে আমার কিছু এরকম। আর এখানে লেখা আছে ডাটা ব্যাংক। ডাটা ব্যাংক মানে যেখানে কোনো কিছু স্টোর করা রাখা হয়, আর ডাটা মানে যেখানে ডাটা স্টোর করে রাখি। So এটা বলতেছে যে এই যে প্রগ্রেস রিপোর্ট গুলা, এই যে আপনি কি কি কাজ করতে চাচ্ছেন, আপনি কাজ করতে পারতেছেন কি পারতেছেন না, বা আপনি এখানে কি কি সমস্যার সম্মুখীন হচ্ছিলেন, কোন কোন ঝামেলা আপনি ফেস করছেন, এগুলো আপনি কিভাবে ওভারকাম হয়েছে, এই সবগুলা একটা স্টোর করে রাখা হবে। এগুলা স্টোর করা হবে কেন? কারণ ফিউচারে যদি কোনো প্রজেক্ট হয়, সেই ফিউচার প্রজেক্ট ইঞ্জিনিয়ার এটা থেকে তারা বুঝতে পারবে যে একটা প্রজেক্ট করলে আসলে কি কি সমস্যা হইতে পারে, বা এটা কিভাবে আসলে আমি বাঁচতে পারি। তো এই যে এটা আসলে ফিউচারের রেফারেন্সের জন্য, ফিউচারে যারা কাজ করে বেরোর জন্য জিনিসগুলো ভালোভাবে বুঝতে পারে, তাই আমাদের ডাটা ব্যাংক আমাদের লাগে। ডাটা আমরা সবগুলো জিনিস, সেই সবগুলো প্রগ্রেসিভ আমরা ডাটা ব্যাংকে স্টোর করে রাখা হয়। তো এই হলো আমাদের এই চারটা। সবাইকে চারটা বুঝতে পারছেন? একটু জানান আমাকে, সবাই কি বুঝছেন এই চারটা? জি স্যার, বুঝতে পারছি স্যার। ওকে ফাইন। তো এই চারটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট। ওকে, আমরা এখন যাই আমাদের পরেরটা। তো এইখানে আসলে আম, আমাদের একটা প্রজেক্ট যখন করব আমরা, তখন একটা প্রজেক্টের আমার কি কি স্টেজ হইতে পারে সেই স্টেজগুলো এখানে দেখানো আছে। যে আমার প্রি ইনভেস্টমেন্ট স্টেজ, আমার এখানে পোস্ট ইনভেস্টমেন্ট স্টেজ এবং পোস্ট ইনভেস্টমেন্ট স্টেজ, মানে তিনটা স্টেজ এখানে কথা বলা হচ্ছে। এবং বলা হচ্ছে এই প্রতিটা স্টেজে আসলে আমাদের কি কি স্টেপ আছে, এবং এইখানে কার রেসপন্সিবিলিটি কি, এবং কিরকম রেসপন্সিবিলিটি। ধরেন আপনি যেটা বললাম রাস্তা বানাবেন, সো রাস্তা বানানো মানে আপনি ইনভেস্টমেন্ট স্টেজ। আর রাস্তা বানানোর আগের কাহিনী হলো প্রি ইনভেস্টমেন্ট স্টেজ, আর রাস্তা বানানোর পরের কাহিনী হলো পোস্ট ইনভেস্টমেন্ট স্টেজ। সো মাঝখানে হলো ইমপ্লিমেন্টেশন। ওকে, আমরা ফার্স্ট অফ অল দেখি এখানে কি বলছে, যে প্রি ইনভেস্টমেন্ট স্টেজ। সো এই যে এটা হলো আমাদের লালটা হলো আমাদের প্রি ইনভেস্টমেন্ট স্টেজ। তো প্রি ইনভেস্টমেন্ট স্টেজে আমাদের কি কি আছে? আমাদের আছে প্রজেক্ট আইডেন্টিফিকেশন, মানে কোনো প্রজেক্ট কাজ করার আগে সবার আগে আমার কাজ হলো যে প্রজেক্ট আইডেন্টিফিকেশন। আমি যে রাস্তা বানাইতে চাই, আগে তো আমার আইডেন্টিফাই করা লাগবে, ওই রয়েছে প্রজেক্ট আইডেন্টিফিকেশন। তারপর হলো প্রজেক্ট প্রিপারেশন। এখন এরপরে প্রজেক্ট অ্যাপ্রাইজাল, এরপরে প্রজেক্ট অ্যাপ্রুভাল। এখন এখানে বললাম প্রজেক্ট আইডেন্টিফিকেশন, এখন এই কাজটা আসলে কে করবে?
তো এই কাজটা আসলে এখানে আমরা লিখে দিছি যে কাজটা আসলে কে করবে। এখানে লেখা আছে যে প্ল্যানিং কমিশন অর স্টেট প্ল্যানিং বোর্ড। মানে এটা কি, এটা যদি এখানে কিছু লেখা দেখে বুঝবেন না প্ল্যানিং কমিশন করছে, এখানে অক্ষর থাকলে বুঝবেন এটা হলো এক্সিকিউটিভ ডিপার্টমেন্টের কাজ, আর এইখানে অক্ষর থাকলে বুঝবেন এটা হলো প্রজেক্ট ম্যানেজারের কাজ। তাহলে প্রজেক্ট আইডেন্টিফিকেশন এটা আসলে তিনজনের কাজ, একটা হলো প্ল্যানিং কমিশনের কাজ, একটা হলো এক্সিকিউটিভ ডিপার্টমেন্টের কাজ, আর এটা হলো প্রজেক্ট ম্যানেজারের কাজ। এখন দেখেন তিনজনের কিন্তু কাজ প্রজেক্ট আইডেন্টিফিকেশন করা হয় যে আমি একটা ঢাকা থেকে চট্টগ্রামে একটা রাস্তা বানাবো, এই রাস্তাটা বানানো যে লাগবে, এই রাস্তা যে আইডিয়াটা তিনজনে নিবে। কিন্তু তিনজন কিন্তু সেম কাজ করবে না, তিনজন আসলে তিন রকম কাজ করবে। কিরকম কাজ করবে দেখেন, AED এই জিনিস যদি আমি লিখে দিচ্ছি যে কার কাজ আসলে কোন রকম। দেখেন ই হলো এক্সিকিউটিভ রেসপন্সিবিলিটি। এক্সিকিউটিভ মানে কাজ করা, এক্সিকিউট করা। তো যেখানে থাকবে সেখানে বুঝতে হবে যে কাজটা সে করবে। আর ফর হলো অ্যাডভাইসরি রেসপন্সিবিলিটি, মানে সে জাস্ট উপদেশ দিবে যে তুমি কাজটা এইভাবে এইভাবে করো, সে কাজ করবে না। যে অ্যাডভাইসরি রেসপন্সিবিলিটি, সে উপদেশ দিবে বাট সে কাজ করবে না। আর ডেট সাপোর্ট রেসপন্সিবিলিটি, মানে যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটা করে দিবে। এটা হলো ডেট সাপোর্ট রেসপন্সিবিলিটি। সাপোজ ধরুন আপনার বালু লাগবে, তো বালুর জন্য আপনি একটা কন্ট্রাক্টর বা সাপ্লায়ার আপনি রাখলেন। তো আপনি তাকে বললেন যে আপনি 20 তারিখের মধ্যে আমাকে 20 টন বালু দিবেন। তো এইটা হলো ডেট সাপোর্ট রেসপন্সিবিলিটি, এটা হলো সাপ্লায়ারের কাজের, সাপ্লায়ারের দায়িত্ব। এই জন্য ডি, মানে সাপ্লাই রেসপন্সিবল 20 তারিখের মধ্যে আমার 20 টন বালু দেওয়ার জন্য। আর ঠিক আছে, আর এক্সিকিউটিভ মানে আমরা বুঝলাম যে কাজটা আসলে করা, মানে যে এক্স্যাক্টলি কাজটা পারফর্ম করবে, কাজটা রাস্তাটা বানাবে। এখন তাহলে আসলে এই যে প্রজেক্ট আইডেন্টিফিকেশন কার কোন রকম কাজ, প্ল্যানিং কমিশন সে হলো জাস্ট অ্যাডভাইস দিবে, আর এক্সিকিউটিভ ডিপার্টমেন্ট সে আসলে কাজটা এক্সিকিউট করবে, মানে কাজটা করবে সে। আর প্রজেক্ট ম্যানেজার সে আসলে আমার ডেট সাপোর্ট রেসপন্সিবিলিটি, মানে প্রজেক্ট ম্যানেজারের কাজ দায়িত্ব থাকবে এই যে এক্সিকিউটিভ ডিপার্টমেন্ট কাজটা যে করবে, কিন্তু কাজটা ঠিক সময় হচ্ছে কিনা, কাজটা যেই সময়ে আমি শিডিউল করছিলাম সেই সময় হচ্ছে কিনা, এটা আসলে প্রজেক্ট ম্যানেজারের দায়িত্ব এটা এনশিওর করা। এরপরে আমাদের এখানে দেখি আমরা আমাদের কি আছে এরপরে 2 নম্বর স্টেজটা হলো আমাদের প্রজেক্ট প্রিপারেশন। সো এখন আমরা আইডেন্টিফাই করলাম, ঠিক আছে আমরা ঢাকা থেকে চট্টগ্রামে একটা রাস্তা বানাবো, ফাইন। এখন প্রজেক্ট প্রিপারেশন করব আমরা। সো এই প্রজেক্ট প্রিপারেশনের কাজটা কার, এটা হলো আমার এক্সিকিউটিভ ডিপার্টমেন্ট। মানে তাহলে এই প্রজেক্টটা করার জন্য আমার কি কি প্রিরিকুইজিট লাগবে, আমার কি কি চিন্তা ভাবনা, কি কি কাজ করা লাগবে, মানে প্রিপারেশন নেওয়া, জাস্ট ওইটা আমার প্রজেক্ট প্রিপারেশন। এরপর হলো প্রজেক্ট অ্যাপ্রাইজাল। অ্যাপ্রাইজাল মানে মূল্যায়ন। মূল্যায়ন বলতে বুঝাচ্ছি, ধরেন একটা আমি যে ঢাকাতে চট্টগ্রাম রাস্তাটা বানাবো, এই রাস্তাটা আসলেই দরকার আছে কিনা নাকি দরকার নাই, ওইটা হলো আসলে বেসিক্যালি প্রজেক্ট অ্যাপ্রাইজাল। অ্যাপ্রাইজাল মানে মূল্যায়ন করা। ধরেন আপনি চিন্তা করলেন যে আপনার বাড়ি, আপনার এলাকায় আপনি একটা এয়ারপোর্ট বানাবেন, আপনার ইচ্ছা হইতেই পারে যে এয়ারপোর্ট থাকলে এখানে বিমান টিমান আসবে, দেখতে ভালো লাগবে। তো আপনি একটা এখানে বানাবেন, বাট এটা আসলে হইলেই আপনি বললেই তো হবে না। আপনি যদি এখানে এইটা আসলে এইখানে আপনার এলাকায় এয়ারপোর্টটা বানাইলে আসলে কোনো লাভ হবে কিনা, আদৌ এখানে কাস্টমার আসবে কিনা, আদৌ এখানে নাকিরা শুধু শুধু পড়ে থাকবে, এখানে কোনো মানুষ আসা যাওয়া করবে না। সো এইটা আসলে ফিজিবল কিনা বানানোটা। সো এই জিনিসটা আসলে আমরা বলি প্রজেক্ট অ্যাপ্রাইজাল বা মূল্যায়ন করে একজন। এই অ্যাপ্রাইজালটা যে কোনো প্রজেক্ট, অবশ্যই প্রজেক্ট অ্যাপ্রাইজাল অবশ্যই নেওয়া লাগবে। ধরেন পদ্মা সেতু আসলে বানালে আমাদের লাভ হবে কি হবে না, এটা অবশ্যই একজন অ্যাপ্রাইজাল করে দিছে, একজন এটা মূল্যায়ন করে দিছে এই জিনিসটা, তারপর এটা পাস হয়েছে। তো এই প্রজেক্ট অ্যাপ্রাইজালটা কার কাজ, এটা হলো প্রজেক্ট, এটা হলো প্ল্যানিং কমিশন আর এক্সিকিউটিভ ডিপার্টমেন্ট, এরা দুইজন আসলে এই মূল্যায়নটা করবে যে আপনার এলাকায় এয়ারপোর্ট আসলে বানানো হবে কি হবে না। এবং এটা প্ল্যানিং কমিশনের কিরকম কাজ, এক্সিকিউটিভ রেসপন্সিবিলিটি, মানে প্ল্যানিং কমিশন কাজটা এক্সিকিউট করবে, আর এক্সিকিউটিভ ডিপার্টমেন্ট সেটা দেখবে এটা ঠিক সময়ের মধ্যে হচ্ছে কিনা। এরপর হলো প্রজেক্ট অ্যাপ্রুভাল। এখন অ্যাপ্রুভাল মানে কি, যে আমরা মূল্যায়ন করলাম যে আপনার এলাকায় এয়ারপোর্ট বানানো হবে কি হবে না, এটা একজন মূল্যায়ন করে দিচ্ছে। সো এখন এর আসলে মূল্যায়ন করা হয়ে গেল যেটা বানালে এই লাভ এই ক্ষতি, এই পরিমাণ টাকা আসবে এই পরিমাণ লস হবে। এখন এই প্রজেক্ট আসলে অ্যাপ্রুভ হবে কিনা সেটা বলতে আসলে অ্যাপ্রুভালটা কে দিবে, এটা প্ল্যানিং কমিশনে অ্যাপ্রুভ দিবে। আর এটা এই ডেটটা দেখা আসলে দায়িত্ব হলো এক্সিকিউটিভ ডিপার্টমেন্টের। সো এটা হলো আসলে আমার প্রি ইনভেস্টমেন্ট স্টেজ। এটা হলো ইনভেস্টমেন্ট, এখনো কাজ শুরু করি নাই, কাজ শুরু করার আগের যত কাহিনী সব আমরা এখানে দেখলাম। যে এখন প্রজেক্টটা অ্যাপ্রুভ হয়ে গেছে, এখনো কিন্তু ফিল্ডে নামে নাই, বাট অ্যাপ্রুভ হয়ে গেছে প্রজেক্টটা। এখন আমার ইনভেস্টমেন্ট, যখন আসল কাহিনী, এখন আসল খেলা শুরু হবে, এখন কাজ শুরু হবে। তো এখানে ইনভেস্টমেন্ট হিসেবে আমাদের কি কি আছে, ফার্স্ট হলো আমাদের প্রজেক্ট অর্গানাইজেশন এন্ড অ্যাক্টিভেশন।
তো একটা প্রজেক্ট আমাকে অর্গানাইজ করা লাগবে আমার, এবং শুরু করা লাগবে। যে শুরু করব, এইটা হলো আমার প্রজেক্ট অ্যাক্টিভেশন। এটা কে শুরু করবে? প্ল্যানিং কমিশন। এর হলো সে অ্যাডভাইস দিবে, এক্সিকিউটিভ ডিপার্টমেন্ট সেও অ্যাডভাইস দিবে, কাজ এক্সিকিউটিভ শুরু করবে আসলে প্রজেক্ট ম্যানেজার, মানে ই ই ফর এক্সিকিউটিভ, এ ফর অ্যাডভাইস দিবে, অ্যাডভাইস। ই হলো এক্সিকিউটিভ, মানে এক্সিকিউট করবে। এরপরে আমাদের এখানে আছে যে আচ্ছা, আমরা এই মিটিংটা যে আমরা হয়তো বা সামনে উইকে বা 2 উইক পরে হয়তো বা পেইড অ্যাকাউন্টটা পাবো, বিডি অ্যাকাউন্টটা পাবো। আর এখন আসলে ফ্রি অ্যাকাউন্ট ইউজ করতেছি, এটার টাইম লিমিট 40 মিনিট। সো এটা হয়তো বা 10 মিনিট পরে ডিসকানেক্ট হয়ে যাবে। সো তখন আমি আপনাদের আরেকটা লিঙ্ক দিব, আপনারা সবাই কাইন্ডলি একটু ওই লিঙ্কটাতে জয়েন করবেন। সবাই কি বুঝতে পারছেন? ঠিক আছে স্যার, বুঝতে পারছি স্যার। ওকে, 1 মিনিট। ওকে, তাহলে একটু দেখেন আমরা যেখানে ছিলাম। এরপর হলো আমাদের এখানে প্রজেক্ট প্ল্যানিং এন্ড শিডিউলিং। মানে এখন যেটা বলছিলাম, একটা প্রজেক্ট আপনার প্ল্যান করা লাগবে যে আপনি কি কি করতে চান, এবং আমরা শিডিউল করা লাগবে আপনি কবে কবে করতে চান। তো এই জিনিসগুলো আপনার এরপরে কাজ, এটা আসলে কে করবে? এটা করবে আসলে এক্সিকিউটিভ ডিপার্টমেন্ট, সে আসলে অ্যাডভাইস দিবে। এটা আসলে মূল কাজটা করবে আসলে যে প্রজেক্ট ম্যানেজার, সে আসলে শিডিউল করবে, সে আসলে প্ল্যান করবে। এবং যে কন্ট্রাক্টর থাকবে, কন্ট্রাক্টরের তার দায়িত্ব হলো ডেট সাপোর্ট রেসপন্সিবিলিটি, মানে কাজটা টাইম মতো হচ্ছে কিনা এটা আসলে এনশিওর করবে কন্ট্রাক্টর। এরপর হলো ডিটেল ইঞ্জিনিয়ারিং। ডিটেল ইঞ্জিনিয়ার মানে নাম শুনে বুঝতে হচ্ছে ডিটেল ইঞ্জিনিয়ারিং। ধরেন আপনি রাস্তাটা বানাবেন ঢাকা থেকে চট্টগ্রাম, সো এটা ডিটেল আপনার ইঞ্জিনিয়ারিং কাজ করা লাগবে। আপনি যদি এখানে ধরেন ওই যে পার্মানেন্ট দেন, ওই যে রিজিড পেমেন্ট দেন, তাহলে রিজিড পেমেন্টে আপনি কনক্রিট আপনি ঢালাই দিবেন। সো এখানে কতটুকু রড দিবেন, কতটুকু থিকনেস দিবেন, এই সবগুলো আপনি ডিটেল ইঞ্জিনিয়ারিং করা লাগবে। আপনি রাস্তার রুট কত রাখবেন, কয় লেন দিবেন, কতটুকু স্পেস রাখবেন, সব কিছু আপনার ডিটেইলি করা লাগবে। ধর বা আপনি যখন পদ্মা সেতু যখন বানানো হয়েছে, পদ্মা সেতুর প্রতিটা পিয়ার বা প্রতিটা পিলারের আমার কলমের ডিজাইন করা হয়েছে, এটা ডিটেল ইঞ্জিনিয়ারিং বলতেছি। বা একটা বিল্ডিং যখন বানাবেন, বিল্ডিং এর প্রতিটা বিম, প্রতিটা কলাম, প্রতিটা স্ল্যাব, প্রতিটা আপনার কত কত রড দেওয়া লাগবে আপনার হিসাব করা লাগবে, কতটুকু সিমেন্ট দিলে আপনি হিসাব করবেন। সো ইন ডিটেল যে ক্যালকুলেশন গুলা, ওগুলো আমরা 7 নম্বর স্টেপে করি। সো এটা আসলে কে করবে? এক্সিকিউটিভ ডিপার্টমেন্ট, সে জাস্ট সে অ্যাডভাইস দিবে। বাট কাজটা মূলত আসলে করবে হলো প্রজেক্ট ম্যানেজার। আর কন্ট্রাক্টর সে আসলে এনশিওর করবে যে টাইম মতো হচ্ছে কিনা। এরপর হলো কন্ট্রাক্টিং, মানে কন্ট্রাক্টর সে আসলে কাজটা কন্ট্রাক্ট করবে। এটা আসলে প্রজেক্ট ম্যানেজার, সে আসলে এটা কন্ট্রাক্টরে বুঝাই দিবে। এরপরে কন্ট্রাক্টরের কাজ হলো আমার এক্সিকিউশন করা। সো কন্ট্রাক্টিং হলো আসলে মানে প্রজেক্টটা কারো কন্ট্রাক্ট দেয়া দেওয়া, যে কন্ট্রাক্টর কাজটা করবে। আর এক্সিকিউশন আসলে এটা করবে আসলে কন্ট্রাক্টর। সো এই জন্য কন্ট্রাক্টর তার এখানে আমরা দিলাম, সে কাজটা করবে। এবং এটা অবশ্যই প্রজেক্ট ম্যানেজার, তারও এখানে সে ওখানে থাকা লাগবে। এবং সাপ্লায়ার সেও এখানে থাকবে যখন কাজটা আসলে করবে। তো কাজটা আসলে প্রজেক্ট ম্যানেজার, কন্ট্রাক্টর এবং সাপ্লায়ার সবাই মিলে কাজটা করতেছে। এরপর হলো আমাদের যখন কাজটা যখন হয়ে যাবে, 10 নম্বর স্টেপ হলো মনিটর করা, যে আমার এই কাজটা যে হচ্ছে ঠিক, এটা কি ঠিক মতো হচ্ছে কিনা, কোনো সমস্যা হচ্ছে কিনা, এই কাজগুলো মনিটর করা। এটা আসলে কে করবে? প্ল্যানিং কমিশন মনিটর করবে, আমার এক্সিকিউটিভ ডিপার্টমেন্ট মনিটর করবে, আমার প্রজেক্ট যে ম্যানেজার থাকবে সেটা মনিটর করবে, আর কন্ট্রাক্টর সেও থাকবে, সাপ্লায়ারও থাকবে, তারা আসলে ডেটটা ঠিক মতো ফিল আপ হচ্ছে কিনা, ঠিক টাইম মতো হচ্ছে কিনা সেটা দেখবে। এরপরে কমিশনিং। সো এটা ঠিক আমরা আগে যেটা বলছিলাম, যে একটা বিল্ডিং আপনি বানাইলেন, বিল্ডিংটা এখন ক্লায়েন্টকে আপনি হস্তান্তর করবেন, বাট এই ক্ষেত্রে আপনার এই বিল্ডিং এর লিফট ঠিক আছে কিনা, আপনার ইলেকট্রিসিটি ঠিক আছে কিনা, আপনার পানির কল ঠিক আছে কিনা, ঝর্ণা ঠিক আছে কিনা, সিঁড়ি ঠিক আছে কিনা, এগুলো আসলে আপনি চেক করে আপনি ক্লায়েন্টকে হস্তান্তর দেওয়া দিবেন। সো এই জিনিসটাকে আসলে বলতেছি আমরা আসলে কমিশনিং। সো এগুলো আসলে কার কাজ এনে বলে দেওয়া আছে, এই যে এক্সিকিউটিভ ডিপার্টমেন্ট সে আসলে অ্যাডভাইস দিবে, কাজ আসলে মূলত করবে আসলে প্রজেক্ট ম্যানেজার। ওকে ফাইন, তাহলে আমাদের এখানে ইনভেস্টমেন্ট স্টেজ শেষ, মানে কাজ এখন কাজ শেষ, ক্লায়েন্টকে এখন বুঝাই দিলাম। এরপরে এখন কাজ হলো আমার প্রজেক্ট পোস্ট ইনভেস্টমেন্ট স্টেজ। মানে এখন এক্সিট কাজটা করা শেষ, এখন আমার পোস্ট ইনভেস্টমেন্ট। সো এখানে আসলে কি আছে? এখানে ফার্স্ট অফ অল আছে আমার যে প্রজেক্ট স্টেবিলাইজেশন। সো স্টেবিলাইজেশন হলো এই যে আমরা কমিশনিং ফেস ফেস করলাম, যে আমরা সবগুলো চেক করে ক্লায়েন্টকে বুঝিয়ে দিব। বাট ধরেন আমার এখানে লিফট কাজ করতেছে না, বা আমার এখানে এদিকে সেদিকে কোনো সমস্যা হচ্ছে, সো এগুলো আমার এখন ঠিক করে দেওয়া লাগবে। এখন এই যে ঠিক করব, এই ঠিক করাটা আমাকে বলতে আসলে স্টেবিলাইজেশন, যে আমরা স্টেবল করে দিব যদি কোনো সমস্যা হয়ে থাকে। সো এটা আসলে আমার এক্সিকিউটিভ ডিপার্টমেন্ট সে অ্যাডভাইস দিবে, আর কাজটা মূলত করবে আসলে বেসিক্যালি প্রজেক্ট ম্যানেজার।
এরপর আমাদের প্রজেক্ট ইভালুয়েশন। সো ইভালুয়েশন, এর আসলে ইভালুয়েশন মানে আমরা যেটা বলছি যে আমি একটা রাস্তা বানাচ্ছি বা একটা বিল্ডিং বানাচ্ছি, এই বিল্ডিং আসলে কেন বানিয়েছিলাম আমি? রাস্তাটা আমি বানিয়েছিলাম যেন ঢাকা থেকে চট্টগ্রাম যেতে কম সময় লাগে, এটা কি আসলে কম সময় লাগতেছে কিনা, ওই জিনিসগুলো আসলে আমার এখন মূল্যায়ন করা। যে এইটার মূল্যায়ন করে, এটা কে মূল্যায়ন করবে? এটা হলো প্ল্যানিং কমিশন, এখন সে মূল্যায়ন করবে যে আসলেই আমার এই কম সময় লাগতেছে কিনা, আসলেই যানজট কমছে কিনা, নাকি যানজট আর বেড়ে গেছে, নাকি এটা বানানোর ফলে অন্য কোনো এলাকায় আরো সমস্যা বাড়ছে। তো এই জিনিসগুলো আসলে এখন এক্সিকিউটিভ ডিপার্টমেন্ট করবে। এরপর হলো আমাদের অপারেশন এন্ড কন্ট্রোল। সো অপারেশন মানে এই পুরো কাজটা অপারেশন এবং কন্ট্রোল কে করবে? এটা হলো আমার প্রজেক্ট ম্যানেজার করবে। এর নিচে দেওয়া আছে। এরপর টেকনোলজিক্যাল রেনোভেশন। সো আমার যদি এখানে আমি কোনো নতুন কোন টেকনোলজি নিয়ে আসতে পারি, যে টেকনোলজি দিলে আমার অথবা আগের ভাবে করলে যত টাইম লাগতো এখন করলে অথবা টাইম আরো অনেক কম সময় লাগবে, সো এটা নিয়ে আসতে পারি কিনা, এই চিন্তা ভাবনা আসলে মানে আসলে ফিউচার কোনো প্রজেক্টে আমি আজকে কাজ করলাম, এই কাজটা আমার শেষই, বাট ফিউচার কোনো কাজে আমি কোনো টেকনোলজিক্যাল রেনোভেশন নিয়ে আসতে পারি কিনা, এই যে চিন্তা ভাবনা করা, এই জিনিসটা করা, এটা আসলে এক্সিকিউটিভ ডিপার্টমেন্ট এবং প্রজেক্ট ম্যানেজার করবে। সো এই হলো আমাদের তিনটা স্টেজ, যে প্রি ইনভেস্টমেন্ট স্টেজ, পোস্ট ইনভেস্টমেন্ট স্টেজ এবং পোস্ট ইনভেস্টমেন্ট স্টেজ। ওকে, এখন এই যে আমরা পড়লাম যে কোনো প্রজেক্টে আসলে তিনটা জিনিস থাকে, যে প্রজেক্ট প্ল্যানিং থাকে, প্রজেক্ট শিডিউলিং থাকে এবং প্রজেক্ট কন্ট্রোল থাকে। এখন আমাদের হলো এই তিনটা ফেজ আমরা দেখবো আসলে। ওকে, ফাইন। সো এই এই প্ল্যানিংটা আসলে আমাদের যে কোনো প্রজেক্টের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, এই জন্য বলতেছে যে প্ল্যানিং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফেজ অফ প্রজেক্ট। সবচেয়ে ইম্পর্টেন্ট আমার প্ল্যান করা, কারণ আগে প্ল্যান করব, এরপরে আমি শিডিউল করব। আমি যা প্ল্যান করব তাই আমি বানাবো, যা প্ল্যান করব না তাই আমি বানাবো না। আমি যদি একটা বিল্ডিং এর প্ল্যান করলাম কিন্তু আমি বাথরুম দিতে ভুলে গেলাম, তাহলে হবে কি? তো তাহলে আমি এরপরে বিল্ডিং যদি বানায় ফেলে এরপরে আর সবার বাইরে যাওয়া লাগবে, তাহলে বিল্ডিং এ থাকা যাবে না, বিল্ডিংটা ইউজেবল হবে না। এই কারণে যে আবার একটা বিল্ডিং বানাইলাম আমি এখানে ইমার্জেন্সি সিট আমি দেই নাই, সো তখন এই প্রজেক্ট আমার কাজ নাও করতে পারে। আচ্ছা, ওকে। আচ্ছা, এরপরে আমরা যেটা বলতেছিলাম, এই জন্য আমাদের এই প্রজেক্ট প্ল্যানিং হলো আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস। সো এরপরটা কি বললো যে প্ল্যানিং ইনভলভস ডিফাইনিং দ্য অবজেক্টিভ অফ প্রজেক্ট, লিস্টিং টাস্ক অফ জবস দ্যাট মাস্ট বি পারফর্ম, ডিটারমাইনিং গ্রোস রিকোয়ারমেন্ট ফর দ্য ম্যাটেরিয়াল, ইকুইপমেন্ট, ম্যান পাওয়ার, প্রিপেয়ারিং এস্টিমেট অফ কস্ট, ডিউরেশন ফর দ্য ভেরিয়াস জব অফ অ্যাক্টিভিটিস টু ব্রিং অ্যাবাউট স্যাটিসফ্যাক্টরি কমপ্লিশন। যে আমরা যে কথা বললাম এই কথাটা এখানে বলছে যে আমার আসলে একটা প্রজেক্টের যে উদ্দেশ্যটা কি সেটা আসলে ডিফাইন করা, আমার এখানে কি কি কাজ আমার করার লাগবে, কি কি টাস্ক এখানে আছে ওইগুলো আমার খুঁজে বের করা, এবং এই কাজগুলো করার জন্য আমার কি কি আমার রিকোয়ারমেন্ট, কি কি ম্যাটেরিয়ালস আমার লাগবে, ওই জিনিসগুলো এখানে খুঁজে বের করা। এইগুলো আমাদের এখানে দেখা লাগবে। এরপরে আমার এখানে কি পরিমাণ টাকা পয়সা খরচ হতে পারে যদি এই কাজটা আমি করতে চাই, এস্টিমেটস অফ কস্ট, এই সবগুলো জিনিস আসলে প্ল্যান করা, এটা হলো আসলে প্রজেক্ট প্ল্যানিং করা। ওকে, সো এই প্রজেক্ট প্ল্যান আসলে আমাদের কেন দরকার, কেন ইম্পর্টেন্ট, এটা এখানে বলতেছে। এটা আমাদের ডিরেকশন দেয় যে কাজটা আসলে কিভাবে করব, এটা একটা আমাদের একটা ফ্রেমওয়ার্ক দেয়, একটা ইউনিফর্ম ফ্রেমওয়ার্ক, সবগুলো জিনিসকে একটা জায়গায় নিয়ে আসে। এটা আমাদের যে ফিউচারে কোনো আমার অপরচুনিটি আছে কিনা, কোনো সুযোগ আছে কিনা, যে আরো কম সময় বা হয়তো বা কম খরচে কাজটা করার, বা আমাদের কোনো সমস্যা হইতে পারে কিনা ফিউচারে, এই জিনিসগুলো আমরা এখনই বুঝতে পারি। বা এটা আমাদের একটা আমরা যে টাকা ঠিক মতো করতে, আমরা যে কাজ যখন করবো কাজটাকে ঠিক মতো হচ্ছে কি হচ্ছে না, ওরা তখন আমাদের রিভালুয়েট করা দরকার হবে। তো এর জন্য আসলে প্ল্যানিংটা দরকার। তো যদি আমরা প্ল্যানিং করি আমরা আসলে কাজটা পরে ঠিক মতো ইভালুয়েট করতে পারবো। সো এই এই জন্য আমাদের আসলে প্ল্যানিংটা আমাদের দরকার। এই জন্য আমরা বলতেছি প্ল্যানিংটা আসলে আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট ফেজ। আর লাস্ট লাইনে কি বললো? ইন দ্য প্ল্যানিং ফেজ এ প্ল্যান ইজ মেড এন্ড স্ট্র্যাটেজিস আর সেট টেকিং ইনটু কনসিডারেশন দ্য কোম্পানিজ ডিসিশন, পলিসি এন্ড রুল। আমাদের এটা জাস্ট বলতেছে যদি প্ল্যানিং ফেজে আমরা প্ল্যান এবং স্ট্র্যাটেজি আমরা করি, প্ল্যান করি, স্ট্র্যাটেজি নেই, বাট এগুলো অবশ্যই আমার যে কোম্পানি আমরা কাজ করতেছি সেই কোম্পানির যে পলিসি এবং রুলস এটা অবশ্যই মেনে চলা লাগবে, এটা স্বাভাবিক, এটা অবশ্যই মেনে চলা লাগবে। ওকে, এখন আমাদের আছে এখানে যে স্টেপস ইন প্রজেক্ট প্ল্যানিং। একটা প্রজেক্ট প্ল্যান আমরা যে বললাম যে প্রজেক্ট প্ল্যান করব, আমরা একটা কাজ সবকিছু আমরা মিলে তারপর আমরা চিন্তা ভাবনা করে তারপর আমরা কি কি কাজ করা লাগবে, কত কষ্ট হইতে পারে, এই সবগুলা মিলে প্রজেক্ট প্ল্যানিং করব। তাহলে স্টেপ গুলো কি কি? স্টেপ হলো 7টা স্টেপ। সেটা স্টেপ আমরা একটু মনে রাখবো যে এই 7টা স্টেপ কি কি, সেটা স্টেপ এখানে আছে। সো এখানে ফার্স্ট স্টেপটা হলো আমার যে ডিফাইন দ্য অবজেক্টিভ অফ দ্য প্রজেক্ট ইন ডিফিনিট ওয়ার্ডস। আমার
আমার প্রজেক্টের উদ্দেশ্য কি, এটা আমার খুব ভালোভাবে আমার ক্লিয়ার থাকা লাগবে। আমি প্রজেক্টে আসলে কি করতে চাই। আমি একটা রাস্তা বানাবো, আমি ঢাকা থেকে চট্টগ্রাম রাস্তা বানাবো, রাস্তা বানিয়ে আমি কেন বানাবো, ওর উদ্দেশ্যটা আসলে কি, এটা আমার ফার্স্টে ডিফাইন করা লাগবে। এরপর হলো আমার এস্টাবলিশ গোলস এন্ড স্টেজেস ইন্টারমিডিয়েট টু অ্যাটেইন দ্য ফাইনাল টার্গেট। তো এরপর হলো আমার ফাইনাল হলো রাস্তাটা বানানো, রাস্তা বানাবো। বাট এর মাঝে আমার অনেকগুলো গোল, আমার গোল থাকতে পারে। যে একটা, ওকে, তাহলে আমাদের এখানে যে স্টেপস ইন প্রজেক্ট প্ল্যানিং, প্রজেক্ট প্ল্যানিং এ আমাদের কি কি স্টেপ থাকে। আমরা প্রজেক্ট প্ল্যানিং এ 7টা আমাদের স্টেপ থাকে। প্রথম স্টেপটা হলো আমাদের ডিফাইন ডিফাইন দ্য অবজেক্টিভস অফ দ্য প্রজেক্ট ইন ডেফিনিট ওয়ার্ডস। মানে আমার প্রজেক্টের আগে সবার আগে আমার উদ্দেশ্যটা কি, কেন যেটা করতেছি, দেখা যায় ছোট করে আমি করতেছি, কেন করতেছি এটা, সেটা করলে কি লাভ কি ক্ষতি, ওইটা আগে আমার ক্লিয়ার হওয়া লাগবে। যে ঢাকা থেকে চট্টগ্রাম রাস্তাটা করলে আমার এখানে আগে একটা রাস্তা ছিল, বাট এই নতুন রাস্তা করলে আমাদের টাইম অনেক কম লাগবে। সো এটা আমার উদ্দেশ্য। এরপর এস্টাবলিশ গোলস এন্ড স্টেজেস ইন্টারমিডিয়েট টু অ্যাটেইন দ্য ফাইনাল টার্গেট। সো আমার ফাইনাল টার্গেট হলো এখানে সময় যেন আমার রাস্তাটা বানানো। সো এই রাস্তা বানানোর জন্য আমার আমার এর মাঝখানের কি টার্গেট গুলা, মাঝখানের আমার কি গোল গুলো হইতে পারে। সেটা হইতে পারে প্রথমে আমার ল্যান্ড একুইজিশন, রাস্তা বানানোর জন্য আমার রাস্তা আমার জমি লাগবে, জমি আমার নিব, জমি অধিগ্রহণ। এরপর আমার হইতে পারে এখানে রাস্তাগুলা সমান করা, উঁচু নিচু সমান করা, এটা আমার আরেকটা গোল। এরপরে আমার এখানে রাস্তাগুলোতে আমার মাটি 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 দেওয়া, এটা আরেকটা গোল। আমার এখানে পরে পিচ পিচ ঢালাই করা, আবার রুলার অনেকগুলো আরেকটা গোল। বা এখনো ফাইনাল গোল না আমার রাস্তাটা বানানো, বাট এই ফাইনাল গোলের মাঝখানে অনেকগুলো ইন্টারমিডিয়েট গোল আছে, এগুলো আমরা এস্টাবলিশ করা। এরপর হলো ডেভেলপ ফোরিকাস্ট এন্ড মেন্স অফ অ্যাচিভিং গোলস। এখন যে বললাম এই যে আমি গোল হলো আমার রাস্তাটা বানানো, সেটা আসলে কিভাবে রাস্তাটা আমি এই গোলটা অ্যাচিভ করতে পারি, আমি কি করলে এই রাস্তাটা হবে। So এইটা আসলে ডেভেলপ করা, এইটা আসলে আইডেন্টিফাই করা, এটা হলো আসলে আমাদের এর বলছে এখানে ডেভেলপ বা ফোরকাস্ট এন্ড মেন্স অফ অ্যাচিভিং গোলস, মানে উপায়, মেন্স মানে উপায় অফ অ্যাচিভিং গোল, গোলটা অ্যাচিভ করার উপায়টা আসলে কি। এরপরে হলো আমাদের ইভালুয়েট দ্য অর্গানাইজেশন রিসোর্স ফিনান্সিয়াল ম্যানেজারিয়াল এন্ড অপারেশনাল স্ট্যাটাস টু ক্যারি আউট অ্যাক্টিভিটিস এন্ড ডিটারমাইন হোয়াট ইজ ফিজিবল এন্ড হোয়াট ইজ নট। এটা বলতেছে যে আমরা, এই যে আপনি বানাবেন, আপনি হয়তো বা একজন আরএসডি ইঞ্জিনিয়ার, সো আপনি এটা রাস্তা বানাচ্ছেন, এই রাস্তাটা, সো আপনার যে আরএসডি আসলে তার হাতে কি কি কত টাকা তার হাতে বাজেট আছে, তার হাতে কতটুকু সময় আছে, তার কিরকম ম্যান পাওয়ার আছে, কিরকম সে কাজ করতে পারবে, আরএসডি আপনার যে অর্গানাইজেশন, সেইগুলো আপনার চিন্তা ভাবনা করা লাগবে। এটাই বলতেছে আসলে যে ইভালুয়েট দ্য অর্গানাইজেশন রিসোর্স ফিনান্সিয়াল এন্ড ম্যানেজারিয়াল, এই জিনিসগুলা। এরপরে বলতো সেখানে ডিটারমাইন দ্য অ্যাভেলেবল অল্টারনেটিভ কোর্সেস অফ অ্যাকশন দ্যাট উইল অ্যালাউ অ্যাকমপ্লিশিং দ্য গোলস। একটা আপনার গোল, আপনার আপনার গোল হইলো রাস্তাটা বানানো। এখন আপনি রাস্তাটা চিন্তা করলেন যে আমি রাস্তা এইভাবে বানাবো, আপনি চিন্তা করলেন যে আগে আপনি এই রুট এই রুট এই এই যে আপনি চিন্তা করলেন এই এলাকা দিয়ে আমি রাস্তাটা বানাবো। আর এটা সবসময় নাও হইতে পারে, হইতে পারে যে এলাকায় আপনি বানাইলেন, পরে এখানে আন্দোলন শুরু হইলো। তো এখানে অল্টারনেটিভ আপনি কি কি চিন্তা ভাবনা করতে পারেন, বা এখানে বিকল্প কি কি হইতে পারে। আপনার গোল রাস্তা বানানো, ঢাকা থেকে চট্টগ্রাম আপনার যাওয়ার সময় কমানো। সো এই সময় কমানো আপনি একটা কাজ, রাস্তা বানানোর বা অন্য কি কি হইতে পারে, সবগুলো আপনি চিন্তা ভাবনা করলেন। যে অল্টারনেটিভ যে জিনিসগুলো আছে, আহ এগুলা বিকল্প আপনি চিন্তা ভাবনা করলেন। এরপর টেস্ট টেস্ট ফর কনসিস্টেন্সি উইথ দ্য কোম্পানিজ পলিসি। আপনি যে একটা, এরপরে আপনি চিন্তা করলেন যে আপনার, আচ্ছা এই পলিসি, এই এই গোলগুলা, এই স্টেপ গুলো আমি কি নিতে পারি আমার বিকল্প হিসেবে। আমার আলটিমেট উদ্দেশ্য হলো ঢাকা ঢাকা চট্টগ্রামে যাতায়াতের সময় কমানো। অলরেডি রাস্তা একটা আছে, তো আমার আমি নতুন রাস্তা বানাবো, নাকি যারা আছে আছে তার মধ্যে আমি একটা ইয়া করে দিব, এই যে একটা একটা ল্যান এড করে দিব, নাকি আমি এখানে একটা বুলেট ট্রেন নিয়ে আসবো। তো কোনটা আসলে করবো, এটা আপনি চিন্তা ভাবনা করলেন, এটা আপনি বের বের করলেন এখানে। এরপরে টেস্ট ফর কনসিস্টেন্সি অফ দ্য কোম্পানিজ বলেছি। আপনি এখন আরএসডি তে আছেন, এখন আপনি তো আসলে বুলেটিন আপনি আনতে পারবেন না, বুলেটিন আপনার স্কোপের বাইরে। তো এইটা এখানে বাদ। এরপরে আলটিমেটলি ফাইনালি চুজ দ্য অল্টারনেটিভ দ্যাট নট অনলি অ্যালাইন্স দ্য প্রজেক্ট গোল অ্যান্ড কনসেপ্ট বাট অলসো অ্যাচিভেবল উইথ দ্য অ্যাভেলেবল রিসোর্সেস। এরপরে যে আপনি এতগুলা উপায় বের করলেন, যে ঢাকা ঢাকা চট্টগ্রাম যাওয়ার রাস্তা কমানো, নতুন রাস্তা ঢাকা ঢাকা চট্টগ্রাম যাওয়ার সময় কমানো, আপনার উদ্দেশ্য এটা। এখন আপনি কি কি আপনি চিন্তা করলেন, কি কি হইতে পারে, উপায় হইতে পারে, নতুন একটা রাস্তা বানানো হইতে পারে। আপনি চিন্তা করলেন যে যে রাস্তা আছে সেই রাস্তাতে আমি আরো নতুন দুটো লেন করে দিব। আপনি চিন্তা করলেন একটা বুলেট ট্রেন বানিয়ে দিব। সো আপনি বুলেট ট্রেন নিয়ে আসবো। সো আপনি তিনটা চিন্তা ভাবনা করলেন, তিনটার মধ্যে যেটা আপনার জন্য বেস্ট ফিজিবল হয় ওইটা আপনি সিলেক্ট করতে পারেন।
ওইটা এটাই বলতেছে যে চুজ দ্য অল্টারনেটিভ দ্যাট নট অনলি অ্যালাইন্স দ্য প্রজেক্টস গোল এন্ড কনসেপ্ট বাট অলসো অ্যাচিভেবল। মানে অ্যাচিভেবল মানে যেটা অর্জন করা যাবে উইথ দ্য অ্যাভেলেবল রিসোর্সেস। আপনার যে রিসোর্স গুলো আছে, যে সম্পদ গুলো আছে, যে ম্যান পাওয়ার আছে, যে ইকুইপমেন্ট আছে, এইগুলা দিয়ে আসলে অ্যাচিভ করা যাবে এবং আপনার গোলটাও ফিল আপ হবে। এইটা আপনার আলটিমেটলি চুজ করা লাগবে, এই জিনিসটা। সবাইকে বুঝতে পারছি আমরা? সবাই বুঝছি? একটু রেসপন্স করেন একজন, একজন একটু রেসপন্স করেন। আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে, ঠিক আছে, ফাইন। আচ্ছা, এরপরে আমাদের হলো এখানে ধরেন শিডিউলিং। আচ্ছা, আমরা আমাদের যে দেখলাম প্রজেক্টে আমাদের আসলে বেসিক্যালি আমাদের তিনটা স্টেপ ছিল। একটা হলো প্রজেক্ট প্ল্যানিং, একটা হলো প্রজেক্ট শিডিউলিং, একটা হলো আমাদের প্রজেক্ট কন্ট্রোলিং। সো আমরা প্রথমে দেখলাম যে প্রজেক্ট প্ল্যানিংটা আসলে দেখলাম যে কিভাবে প্ল্যানিং করা যায়। এখন আমরা দেখবো আসলে বেসিক্যালি যে প্রজেক্ট শিডিউলিং কিভাবে আমরা শিডিউল করতে পারি। সো এইটা এখানে আসলে আমাদের আছে যে প্রজেক্ট শিডিউলিং। সো শিডিউলিং আসলে কি বলতেছে? শিডিউলিং আসলে আমরা যদি সোজা বাংলা ভাষায় বলি, একদম সিম্পলি বলি, সিম্পলি হলো আপনার যে প্রজেক্ট করবেন, প্রজেক্টে যে যে কাজগুলো থাকবে, যে কাজগুলো আপনি কোন কাজটা কোন সময়ের মধ্যে করবেন, ওইটা আসলে শিডিউলিং। শিডিউলিং মানে হলো একটা সময় অ্যালোকেট করে দেওয়া। যে আমরা দেখি ট্রেনের শিডিউল, বাসের শিডিউল, মানে কি ট্রেন কোন সময় কখন আসবে সেটা সেটা শিডিউল। বাস শিডিউল মানে কোন বাস কখন আসবে তার শিডিউল। তো আপনার প্রজেক্টের শিডিউল হলো আপনি কোন কাজ কখন করবেন। আপনার উদ্দেশ্য ঢাকা থেকে চট্টগ্রাম রাস্তা বানানো, কখন আপনি ল্যান্ড একুইজিশন করবেন, কখন আপনি কাঠ ফিল করবেন, কখন আপনি রাস্তাটা অ্যাকচুয়ালি বানাবেন, ওইটা আপনার একটা ডিটেল টাইমলাইন থাকা লাগবে যে আমি এই মাসের এই তারিখে এই কাজগুলো এইভাবে করে ফেলবো। সো ওইটা আসলে বলতেছি আসলে আমরা শিডিউলিং। আমরা একটু পড়ি এখানে কি বলছে যে scheduling is the mechanical process of formalizing the planned function, assigning the starting and completion dates. The process of formalizing the planned function. আমি যে প্ল্যান করলাম, প্ল্যান যে ফাংশন মানে কাজ, এটার আসলে একটা ফর্মালাইজ করা কিভাবে? অ্যাসাইনিং দ্য স্টার্ট এন্ড কমপ্লিশন ডেট। আমি অ্যাসাইন করা মানে আরোপ করা, এখানে স্টার্ট এবং কমপ্লিশন, শুরু এবং শেষের ডেট এখানে দিব, টু ইচ পার্ট অফ দ্য ওয়ার্ক ইন সাচ এ ম্যানার দ্যাট দ্য হোল ওয়ার্ক proceeds in a logical sequence and in an orderly and systematic manner। যেন আমার এই যে পুরা কাজটা একটা লজিক্যাল সিকোয়েন্সে যায় এবং অর্ডারলি এন্ড সিস্টেমেটিক্যালি এন্ড অর্ডারলি এন্ড সিস্টেমেটিক ম্যানারে হয়। ওকে, তাহলে আহ ওকে, তাহলে এটা আমাদের লজিক্যাল একটা সিস্টেমেটিক অর্ডার যায়, এটা আমাদের দেখা লাগবে। ওকে, এরপরে আমাদের এখানে আছে যে স্টেপস ইন প্রজেক্ট শিডিউলিং ফেজ। আমাদের প্রজেক্ট শিডিউলিং ফেজের আসলে আমাদের কি কি স্টেপ আছে? সো ফার্স্ট স্টেপটা হলো আমাদের ক্যালকুলেট ডিটেইলড কন্ট্রোল ইনফরমেশন। ফার্স্টে আমার আহ, করা লাগবে, হিসাব করা লাগবে যে আমার কি কি কন্ট্রোল ইনফরমেশন আছে। কন্ট্রোল ইনফরমেশন বলতে বোঝাচ্ছে যে আমরা যে কাজটা ঠিক মতো করতে চাই, সো এই কাজটা করার জন্য আমাদের কি কি আমাদের কনস্ট্রেন্ট কি কি আছে। আমাদের ঠিক টাইমের মধ্যে কাজ শেষ করা লাগবে, আমাদের ম্যাটেরিয়াল আমাদের লিমিটেড, লিমিটেড ম্যাটেরিয়াল দিয়ে লিমিটেড ম্যান পাওয়ার কাজগুলো করা লাগবে। তো ওই জিনিসগুলো আসলে বলতেছি আমরা যে প্রজেক্ট কন্ট্রোল ইনফরমেশন। সো আমার আগে এই জিনিসগুলোকে আমার ক্যালকুলেট করব যে আমার হাতে কি কন্ট্রোল ইনফরমেশন আছে। এরপর আমি অ্যাসাইন টাইমিং টু ইভেন্টস এন্ড অ্যাক্টিভিটিস। আমি প্রত্যেকটা ইভেন্টে এবং প্রতিটা অ্যাক্টিভিটিসে আমি টাইম অ্যাসাইন করব। এরপর হলো আমার গিভ কনসিডারেশন টু রিসোর্সেস। আমার কি কি রিসোর্স গুলো আছে সেটা আমি চিন্তা ভাবনা করা লাগবে যে এই রিসোর্স দিয়ে আসলে আমি কাজটা কত সময়ের মধ্যে করতে পারবো, এটা আমি চিন্তা ভাবনা করবো। অ্যালোকেট দ্য রিসোর্সেস মানে এখন আমি তাহলে আমার হাতে এই ম্যাটেরিয়ালস গুলো আছে, এই আমার ম্যান পাওয়ার আছে, এই পরিমাণ ম্যাটেরিয়ালস আমি দিতে পারবো, এই পরিমাণ টাকা আমার কাছে আছে। সো এই জিনিসগুলো এখন আমার অ্যালোকেট করা, আমার মানে প্রয়োগ করা যে এই কাজটা আমি এই সময় এইভাবে করব। ওকে, এরপরে আমাদের আছে যে প্রজেক্ট কন্ট্রোলিং। সো কন্ট্রোলিং হলো, আমরা একটু পড়ি কি বলতেছে। দ্য প্ল্যানিং এন্ড শিডিউলিং ফেজেস অফ এ প্রজেক্ট আর আন্ডারটেকেন বিফোর দ্য অ্যাকচুয়াল প্রজেক্ট স্টার্টস, হোয়াইল কন্ট্রোলিং ফেজ ইজ আন্ডারটেকেন ডিউরিং অ্যান্ড ডিউরিং দ্য অ্যাকচুয়াল প্রজেক্ট স্টার্টস। এটা এই কথাটা মানে হলো যে আমরা আগে তিনটা স্টেপ করলাম। ধরেন এই যে এখানে প্রজেক্ট প্ল্যানিং, প্রজেক্ট শিডিউলিং এবং প্রজেক্ট কন্ট্রোলিং। এবং এই যে দেখেন প্রজেক্ট প্ল্যানিং
এবং প্রজেক্ট শিডিউলিং, এই দুইটা আপনারা বলেন তো, আমার কি কাজ শুরু করার আগে নাকি কাজ শুরু করার পরে? কি বলতে পারবেন? এই প্রজেক্ট প্ল্যানিং আর শিডিউলিং কি প্রজেক্ট শুরু করার আগে করা হয় নাকি পরে করা হয়? স্যার আগে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। প্ল্যানিংও আমি আগে করি আর শিডিউলটা আমি আগে করি। আর এখন আমার হলো প্রজেক্ট কন্ট্রোলিং। কন্ট্রোলটা আসলে আমি যখন যখন আমার প্রজেক্টটা শুরু হয়, অ্যাকচুয়াল যখন কাজটা হচ্ছে ডিউরিং দ্য প্রজেক্ট, আমি আসলে কন্ট্রোলিংটা শুরু হয় আমার। আচ্ছা, জিনিসটা আসলে কি আমরা একটু দেখি। প্রজেক্ট কন্ট্রোল ইজ দ্য ফর্মাল মেকানিজম এস্টাবলিশড টু ডিটারমাইন ডেভিয়েশন ফ্রম দ্য বেসিক প্ল্যানস, to determine the precise effect of this deviation on the plan, and to replan and reschedule to compensate the deviations. এই কথাটা একটা ইংলিশ কথা বলছে, আমরা মাথায় বুঝে যেতে পারি, আমি জাস্ট একটু সংক্ষেপে বাংলা কথা বলে দেই। এটা বলতেছে যে আমি যখন একটা প্রজেক্ট করব, আমার এখানে প্রজেক্ট আমার আমি ফার্স্টটা প্ল্যান করলাম যে আমার প্রজেক্টটা এরকম এরকম ভাবে হইতে পারে। আমি এই প্রথমে এই কাজ করব, তারপর এই কাজ করব, তারপর এই কাজ করব, আমি এই কাজগুলো করব। এরপরে এই কাজগুলো সব সব আমি যে বললাম রিয়েল লাইফে এক্সিকিউট নাও হইতে পারে। আমি চিন্তা করলাম আমি এই রুটে রাস্তা নিবো, এই এলাকা দ্বারা আমি রাস্তা নিয়ে যাব। বাট আমি যখন কাজ করা শুরু করলাম, তখন এই এলাকার মানুষজন এখানে ধরো আন্দোলন শুরু করলো যে এটা এখানে রাস্তা দিব না, দিলে আমাদের ঘর বাড়ি উচ্ছেদ হবে, আমরা চাই না জিনিসটা। তো তারা চাইতেই পারে, আন্দোলন করতেই পারে। তো তাহলে আসলে আমাদের যে বেসিক প্ল্যান থেকে আমরা আসলে এখন ডেভিয়েট হয়ে গেলাম। ডেভিয়েট বলতে বোঝা যাচ্ছে আসলে সরে যাওয়া। এরপরে বলতেছি যে ডিটারমাইন দ্য প্রিসাইজ ইফেক্ট অফ দিস ডিভিয়েশন। এই যে আমি সরে গেলাম আমি আমার আগের প্ল্যান থেকে, এটা আসলে কি ইফেক্ট পড়বে আমার প্রজেক্টের উপরে, ওইটা আসলে আমার চিন্তা ভাবনা করা। এরপরে রিপ্ল্যান এন্ড রিশিডিউল। তাহলে এখন আমি কি প্ল্যান করছিলাম আমি এই এলাকা দিয়ে আমি রাস্তাটা নিয়ে যাব, আর এখন তো পারতেছি না, এখন আমার ওই এলাকার মানুষজন দিচ্ছে না তাদের ঘরবাড়ি উচ্ছেদ করার জন্য। তাহলে আমার কি করা লাগবে? তাহলে আবার রিপ্ল্যান করা লাগবে, আবার প্ল্যান করা লাগবে, এবং আবার শিডিউল করা লাগবে টু কম্পেনসেট ফর দিস ডিভিয়েশন। এই যে আমি ওই জায়গায় যেতে পারতেছি না, তাই আমি আবার প্ল্যান করব, ঠিক আছে আমি অন্য জায়গাতে নিয়ে যাব। অন্য জায়গাতে নিয়ে যাওয়ার ফলে আমার এখন আবার প্ল্যান করব, তাই আবার এখন অন্য জায়গার জন্য আমার আবার টাইম শিডিউল করা লাগবে যে কোন কাজটা কোন সময় করব। এই জিনিসটা আবার আমার রিশিডিউল করা লাগবে। তো এখানে বলতেছে যে প্রজেক্ট কন্ট্রোলিং এটা, যে আমার আসলে বেসিক প্ল্যান থেকে আসলে কি পরিমাণ ডেভিয়েশন হচ্ছে, বা এই এই যে ডেভিয়েশন হওয়ার ফলে আমার কি ইফেক্টটা পড়তেছে প্রজেক্টের উপরে, এবং এর ফলে আমার আমরা যে আবার রিপ্ল্যান করা আবার রিশিডিউল করা কাজগুলা, এগুলোকে বলতেছে আসলে আমরা ডেভিয়েশন। ওকে। এরপরে আমাদের আছে এখানে স্টেপস ইন কন্ট্রোলিং ফেজ। তাহলে আমাদের যে কন্ট্রোল করব সারা স্টেপ গুলো কি কি। ফার্স্ট হলো এস্টাবলিশ স্ট্যান্ডার্ডস অর টার্গেটস। ফার্স্ট অফ অল দেখবো আমাদের যে টার্গেট গুলো কি কি, আমরা আসলে কি টার্গেট চাই। টার্গেট হতে পারে যে আমি এই কাজটা 1 মাসের ভিতরে করতে চাই, এটা আমার টার্গেট। আমার টার্গেট হতে পারে আমি রাস্তাটা এই এলাকাতে নিয়ে যাবো, এটা আমার টার্গেট। আমার টার্গেট হলো এতটুকু স্ট্রেংথ অ্যাচিভ করা, এটা আমার টার্গেট। বা এরকম এরকম হতে পারে। সো নর্মালি এটা আমরা টাইম বেসিস দিতে পারি, যে এস্টাবলিশ স্ট্যান্ডার্ডস ও টার্গেট, এটা টাইম বেসিস দেই যে সবগুলা কাজ এই সময়ের মধ্যে আমরা করব। এরপরে করি আমরা যে মেজর পারফরমেন্স এগেইনস্ট দ্য স্ট্যান্ডার্ডস সেট ডাউন ইন দ্য ফার্স্ট স্টেপ। আমি প্রথমে সবগুলো কাজের জন্য একটা টাইম সেট করলাম, এখন আমি মাপবো যে অ্যাকচুয়াল কাজটা আসলে কত দিনে হচ্ছে। এটা হলো আমি 3 দিনে হলে মেজার করি। 3 নম্বর হলো আইডেন্টিফাই দ্য ডেভিয়েশন ফ্রম দ্য স্ট্যান্ডার্ডস। এরপরে আমরা 3 নম্বরে প্রথমে আমি একটা কাজের জন্য ধরলাম আমি দিলাম 10 দিন, আমার কাজ করলাম মাপলাম আমি কাজটা করতে লাগছে 15 দিন। সো 3 নম্বর হলো আইডেন্টিফাই করা দ্য ডেভিয়েশন, কতটুকু ডেভিয়েশন হয়েছে আমার। আমার ডেভিয়েশন হয়েছে আমার 5 দিন, আমি ধরছিলাম আমি 10 দিনে করব, করতে লাগলো আমার 15 দিন, আমার ডেভিয়েশন হলো আমার এখানে 5 দিন। ফাইন। এরপর হলো আমার এখানে সাজেস্ট এন্ড সিলেক্ট কারেক্টিং মেজার। তাহলে এখন এই একটা আমি দেখলাম এই যে একটা কাজ করতে গেলে আসলে আমার 5 দিন বেশি লাগছে, 5 দিন বেশি লাগার কথা ছিল না, আমার এটা 10 দিন হয়ে যাওয়ার কথা ছিল। তাহলে আসলে কি সমস্যা এখানে হয়েছিল, এবং এই সমস্যার জন্য ফিউচার না হয় তার জন্য আসলে আমি কি করতে পারি। তো ওই জিনিসগুলো আসলে আমার চিন্তা ভাবনা করা এবং সাজেস্ট করা এবং একটা সিলেক্ট করা, যে এইটাকে বলতেছি আসলে আমরা সাজেস্ট এন্ড সিলেক্ট কারেক্টিং মেজার্স। সো এই জিনিসটা আমাদের ঠিক আছে তাহলে। আচ্ছা, তাহলে আমাদের এই 3টা ফেজ গেল আমাদের। এরপরে আসলে আমাদের আছে যে প্ল্যানিং এন্ড প্রোগ্রামিং, এটা আমরা নেক্সট দিন দেখবো আমাদের। তাহলে আজকে আমরা বেসিক্যালি এই পর্যন্ত রাখতেছি। আমি যদি একটু সামারি করে দিয়েছি ক্লাসটা, যে একটা শর্ট সামারি। ক্লাসটা আসলে কি আমরা প্রথমে পড়ছি আসলে প্রজেক্ট জিনিসটা কি, যে প্রজেক্ট আসলে কি আমাদের একটা কাজ করব, অনেকগুলা কাজ থাকবে। একটা বিল্ডিং আপনি যখন বানাবেন এখানে গর্ত করা লাগবে, এখানে কলাম বিম স্ল্যাব এগুলো দেওয়া লাগবে, ইলেকট্রিক এই যে কাজ করা লাগবে, প্লাম্বিং এর কাজ করা লাগবে, দরজা জানালা লাগানো লাগবে, অনেক ডেকোরেশনের কাজ করা লাগবে, অনেক কাজ। এই সবগুলো কাজ করা আসলে একটা স্পেসিফিক পারপাসে, ওইটা হলো আসলে একটা প্রজেক্ট।
প্রজেক্টের এখানে বলা হয়েছে যে উদ্দেশ্য, তিনটা উদ্দেশ্য থাকে: সবচেয়ে কম সময়ে করা, সবচেয়ে কম মানুষ এবং ম্যাটেরিয়াল ইউজ করে করা, এবং সবচেয়ে কম টাকায় করা। এটা। এরপর আমাদের প্রজেক্ট ম্যানেজমেন্ট তিনটা স্টেপে আমরা ভাগ করি প্রজেক্ট ম্যানেজমেন্টটা। প্রথমে প্ল্যান করি, পরে শিডিউল করি, এরপরে আমরা কন্ট্রোলিং করি। সো এই জিনিসগুলা, এই যে এই চারটা আমাদের ইম্পর্টেন্ট, চারটা একটু দেখবেন। এই চারটা একটু ইম্পর্টেন্ট চার্ট। প্রজেক্ট ম্যানেজমেন্ট সাইকেল কিভাবে আসলে ম্যানেজ করি, পুরো সাইকেলটা এখানে আসলে আলোচনা করা হয়েছে। পুরো প্রজেক্ট ম্যানেজমেন্ট এখানে আমরা বলছিলাম যে তিনটা স্টেজ আছে: প্রি ইনভেস্টমেন্ট স্টেজ, ইনভেস্টমেন্ট এবং পোস্ট ইনভেস্টমেন্ট স্টেজ। আচ্ছা, আমি অ্যাটেন্ডেন্স গুলো নিয়ে নেই, তো হয়তো বা মনে থাকবে না, এটা সেভ করে ফেলি। ওকে, তাহলে এরপরে আমাদের আছে, আমরা দেখলাম প্রথমে, এরপরে আমরা যে তিনটা স্টেজ আমরা দেখলাম: প্রজেক্ট প্ল্যানিং, প্রজেক্ট শিডিউলিং, প্রজেক্ট কন্ট্রোলিং। তিনটা আমরা এরপর আমরা আলাদা আলাদা ভাবে দেখলাম। যে প্রজেক্ট প্ল্যানিং আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট বলছি আমরা, যে যে কোনো কিছু কাজ করার আগে আমাদের প্ল্যান করা লাগবে। এগুলো একটা প্রজেক্ট সবচেয়ে ইম্পর্টেন্ট ফেজ। আমরা কেন সেটা আমরা এখানে দেখছি। এরপর আমরা দেখলাম যে প্রজেক্ট প্ল্যানিং এর 7টা স্টেপ আছে, সব স্টেপ আমরা আলোচনা করছি এখানে, কি কি 7টা স্টেপ এখানে আছে। এরপর শিডিউলিং, শিডিউল মানে আমাদের টাইম এলোকেট করা, যে কোন কাজ আসলে কোন সময়ের মধ্যে হবে। এরপর হলো আমাদের কন্ট্রোলিং। কন্ট্রোল মানে এই যে আমি প্রথম প্ল্যান করলাম কাজ এইভাবে হবে, এরপর আমি প্ল্যান করলাম যে কাজটা এই সময়ের মধ্যে হবে, তখন এই কাজগুলো হচ্ছে কিনা, বা এই সময়ের মধ্যেই হচ্ছে কিনা, না নাকি কোনো এখানে সমস্যা হচ্ছে। আমি প্ল্যান করছিলাম 10 দিনে করবো, আমার লাগতেছে আমার 20 দিন। এটা কি হচ্ছে কিনা, বা কেন হচ্ছে, এটা যেন না হয় তার জন্য আসলে কি করা যায়। এই জিনিসগুলো আসলে কন্ট্রোলিং। সো আমরা দেখলাম যে কন্ট্রোলিং ফেজ গুলো দেখলাম। সবাইকে বুঝতে পারছি আমরা আসলে কাজটা। জি স্যার। আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? স্যার ক্লাস নিয়ে কোনো কোশ্চেন নাই স্যার, কিন্তু আপনি শীটটা আর ক্লাস রেকর্ডটা একটু দ্রুত দিয়ে দিন স্যার। মানে বুঝি নাই কি, কোনটাকে দিব? ক্লাসের লেকচার শীটটা আর কি, আর হচ্ছে ভিডিওটা আর কি। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, তাহলে আমি আজকে দিয়ে দিব তোমাদের, যে লেকচার শিট এবং ভিডিও দুটো আমি দিয়ে দিচ্ছি। ওকে ওকে, ঠিক আছে ওকে, স্যার। ঠিক আছে, তাহলে আজকে আমাদের এই পর্যন্ত থাকলো। ঠিক আছে, ধন্যবাদ স্যার।